আকস্মিক বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত নেপালের উত্তরাঞ্চলে সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার কাজ। এ পর্যন্ত ১৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জারি রয়েছে জরুরি অবস্থা। বিদেশি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায় ৪৫০র বেশি বিদেশি নাগরিক সহ এখনও নিখোঁজ কমপক্ষে ৮৪৪ জন। এদের মধ্যে ১৩৩ জন ভারতীয় ছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়া সহ কমপক্ষে ২৮ দেশের নাগরিকরা। বুধবার স্থানীয় সময় সকাল ৮:৩০টার দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের তিব্বত সীমান্তবর্তী বাগমতী প্রদেশে পাহাড়ি অঞ্চল। এতে একাধিক তুষার ও ভূমিধসের ঘটনা ঘটে। ভয়াবহ পাহাড়ি ঢল আঘাত আনে মধ্যাঞ্চলীয় রাসুয়া এলাকায়। মুহূর্তেই ভেসে যায় বিস্তীর্ণ জনপথ, তলিয়ে যায় বহু এলাকা। অঞ্চলটিতে মানস সরোবরগামী শত শত তীর্থযাত্রী ও পর্যটক অবস্থান করছিলেন। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে দেশটির সেনাবাহিনী, পুলিশ সহ বহু স্বেচ্ছাসেবী। ভয়াবহ এই হরকাবানে ক্ষয়ক্ষতি হয়েছে সীমান্তের অপর অংশ তিব্বতেও। এদিকে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযোগে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই কঠিন সময়ে নেপালের সরকার এবং জনগণের প্রতি সংহতি জানিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি এ শোক ও সহযোগিতার কথা জানান। একটি কবিতা কখনো কখনো হয়ে ওঠে প্রতিবাদের মিছিল, একটি গান হয়ে যায় শৃঙ্খল ভাঙার সাহস, আর একজন কবি হয়ে ওঠেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি। তিনি কাজী নজরুল ইসলাম। জাতীয় জীবনে এমন প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিতে এসে তিনি এ মন্তব্য করেন। আর নতুন প্রজন্মের কাছে নজরুলের চেতনা পৌঁছে দিতে ৩১ আগস্ট থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নজরুলকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি নজরুল কর্নারকে ঘিরেও নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। তিনি একটি যুগের অবসান ঘটিয়েছিলেন, যুগান্তরের কবি কাজী নজরুল ইসলাম। শুধু সামাজিক অন্যায় অবিচার নয়, রাষ্ট্রযন্ত্রে বসে থাকা ঔপনিবেশিক শক্তির চোখ রাঙানিকে উপেক্ষা করে তিনি এই উপমহাদেশের স্বাধীনতার প্রথম সুর ধ্বনিত হয়েছিল, নতুন বাণী, বিপ্লবের বাণী প্রচার করেছিলেন কাজী নজরুল ইসলাম। বগুড়ায় বাড়ছে এইচআইভি সংক্রমণের উদ্বেগ। গত ৭ বছরে ৯৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, মারা গেছেন ৯ জন। আর শুধু গত জুলাই মাসেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ জন। চিকিৎসক ও বিশ্লেষকদের সতর্কবার্তা, এখনই সচেতনতা ও প্রতিরোধে জোর না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে জানাচ্ছেন বিশ্লেষক সহ চিকিৎসকরা। বগুড়া ব্যুরো প্রধান লতিফুল করিমের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। বগুড়ায় নীরবে বাড়ছে এইচআইভির ঝুঁকি। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই, এই ৭ বছরে ৯৫ জনের শরীরে শনাক্ত হয়েছে এইচআইভি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ জন। সবচেয়ে উদ্বেগের তথ্য, শুধু গত জুলাই মাসেই নতুন করে ১৫ জনের শরীরে মিলেছে এইচআইভি। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের এইচটিসি সেন্টারে ২০১৯ সাল থেকে চলছে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসা। বিভিন্ন রোগের চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের ঝুঁকির লক্ষণ থাকলে করা হচ্ছে পরীক্ষা। শনাক্ত রোগীদের দেওয়া হচ্ছে বিনামূল্যে চিকিৎসা। বর্তমানে সিরিঞ্জের মাধ্যমে যারা নেশা করে এবং অনিরাপদ যৌন সম্পর্ক, এই দুটোর মাধ্যমে কিন্তু অসুখ ছড়ানোর হারটা অনেক বেশি। বগুড়াতে গত জুলাই মাসে ১৫ জন শনাক্ত হয়েছে, যেটা অত্যন্ত উদ্বেগজনক। একটা রোগী আমার কাছে এসেছিল, আমি পরীক্ষা করে পাওয়ার পর আর সেন্টারে পাঠিয়ে দিয়েছি। চিকিৎসকদের মতে আক্রান্তদের বড় অংশই তরুণ। তাই তরুণ সমাজ সহ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। সিভিল সার্জন অফিস, বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান এই বিষয়ে মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে। সমাজের সর্বস্তরের মানুষকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে। বিশ্লেষকদের মতে এখনই লাগাম টানতে হবে এই সংক্রমণের। শুধু চিকিৎসা নয়, প্রতিরোধে বাড়াতে হবে সচেতনতা, নিশ্চিত করতে হবে পরীক্ষা এবং এই রোগ নিয়ে দূর করতে হবে সমাজের ভুল ধারণা। শিক্ষক, সমাজকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বেসরকারি অর্গানাইজেশনগুলো
সম্মিলিতভাবে প্রচেষ্টা চালালে আমাদের এই এইচআইভি সংক্রমণ ঠেকানো সম্ভব হবে। এইচআইভি মানেই জীবন থেমে যাওয়া নয়, সময়মতো পরীক্ষা ও চিকিৎসায় নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে অবহেলা নয়, এখনই প্রয়োজন সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের ৮টি গ্রামের প্রায় ২০,০০০ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ৩.৫ কিলোমিটার সড়ক। পুরো রাস্তাটি কাঁচা, বর্ষা এলেই কাদায় চলাচল হয়ে পড়ে দুর্বিষহ, বন্ধ হয়ে যায় যান চলাচল। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর। ব্যাহত হচ্ছে শিক্ষা, কৃষিপণ্য পরিবহন সহ নানা সামাজিক কর্মকাণ্ড। দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছে এলসিইডি। মোহাম্মদ মাসুদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। হঠাৎ বুকে ব্যথা, ষাটোর্ধ্ব সাফি বেগমকে দ্রুত হাসপাতালে নিতে হবে, কিন্তু পথের অবস্থা এতটাই খারাপ যে ভ্যানে করেও এগোনো কঠিন। বাধ্য হয়ে কাদাময় রাস্তার উপর ভ্যান ঠেলে নিয়ে যাচ্ছেন স্বজনরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এই সড়কের এমনই বেহাল দশা। উত্তর বড়বাড্ডা থেকে দক্ষিণ বড়বাড্ডা ৩.৫ কিলোমিটার সড়কের পুরোটাই কাঁচা। বর্ষা এলেই বদলে যায় এর চিত্র। বৃষ্টির পানি জমে তৈরি হয় বড় বড় গর্ত, কাদায় পিচ্ছিল হয়ে পড়ে পুরো রাস্তা। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, তো আমাকে রুগী লিয়ে যাওয়া লাগে, দেখেন যে ধাক্কায় দুঃখাই বেয়ানে যে লইয়া যাইতে আসি। ৩০-৩৫ বছর হয়েছে এইভাবে আমরা চলতে লাগছে, আমাকে অনেক কষ্ট। অসুস্থ রোগীকে নেওয়ার সময় অনেক সময় ভ্যান উল্টে পড়ে যায়, অনেক সময় আরো গুরুতর অসুস্থ হয়ে যায়। সাপে কামড় দিছে, ওনাকে তাড়াহুড়ো করে আমরা হাসপাতালে নিতে পারি নাই, ওটা দেরি হওয়ার কারণে আমার রোগীটা মারা গেছে। এই কাঁচা সড়ক দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী সহ প্রতিদিন যাতায়াত করেন অন্তত ৫ থেকে ৭,০০০ মানুষ। বড় খালপাড়, জয়াইর, হাদুল্লাপুর সহ ৮টি গ্রামের প্রায় ২০,০০০ মানুষের চলাচলের প্রধান পথ এটি। এই রাস্তাঘাটের কারণে গত মঙ্গলবার দিনকে আমার ওয়াইফ মারা গেছে, সাপে কামড়াইয়া মারছে। এই সাপের কামড়ের এই রোগী আমি আর নিতে পারি নাই। সড়কটি কাঁচা হওয়ায় বর্ষায় কৃষিপণ্য পরিবহনেও বাড়ে ভোগান্তি। সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে চাষিদের। আমরা কৃষি কাজ করি, কৃষি পণ্য নেওয়া আনার জন্য এই রাস্তাঘাটের জন্য আমাদের খুব কষ্ট হয়। দ্রুত সড়কটি সংস্কার ও পাকা করার দাবিতে মানববন্ধনও করেছেন এলাকাবাসী। এলজিডি বলছে দ্রুত কাঁচা সড়কটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হবে। অনুমোদনের পরে আমরা পরবর্তী প্রাক্কলন তৈরি থেকে টেন্ডারকরণ, বাস্তবায়নকরণ সকল কাজ বাস্তবায়ন করতে পারবো আগামী ৬ মাস থেকে ১ বছরের ভিতরে। স্থানীয়দের দাবি সাময়িক সংস্কার নয়, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে সড়কটি স্থায়ীভাবে পাকা করা হোক। হাফিজা খানম জুথি, মাইটিভি। দেশ জুড়ে যখন তীব্র গ্যাস সংকট, তখন কুমিল্লার মুরাদনগরে জাতীয় গ্রিডের গ্যাস যাচ্ছে অবৈধ সংযোগে। দারোরা গ্রামে ঘরে ঘরে জ্বলছে অনুমোদনহীন গ্যাসের চুলা। অভিযোগ, দালাল চক্রের মাধ্যমে টাকা নিয়ে দেওয়া হচ্ছে এসব সংযোগ। অনুসন্ধানে মিলেছে গোপন সংযোগ দেওয়ার ভিডিও চিত্র। প্রতিনিধি আব্দুল কাইয়ুম পাটোয়ারির রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। গ্যাস সংকটে নাকাল দেশ, অথচ কুমিল্লার মুরাদনগরের দারোরা গ্রামের যেন ভিন্ন চিত্র। নিয়মনীতির তোয়াক্কা না করেই বাসাবাড়িতে জ্বলছে একের পর এক অবৈধ গ্যাসের চুলা। স্থানীয়দের অভিযোগ, বৈধ সংযোগের সুযোগ না থাকায় দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে দেয়া হচ্ছে এসব সংযোগ। আমি অগ্রিম ৭০,০০০ টাকা দিছি না, 1 মাস হইতেছে লাইন চালাইতেছি। আরো একবার লাগাইছিলাম, ওরা তো শুধু এমনি লাইনটা খুইলা দিয়ে গেছে। ইদানিং দেখতেছি সবাই চালাইতেছে, এই কারণে আমিও লাগাইছি আর কি। টাকা নিচ্ছে না, লাগানোর সময় নিচ্ছে ১০-১২ হাজার মতো নিচ্ছে। মুরাদনগরের 5টি গ্যাসকূপ থেকে প্রতিদিনই জাতীয় গ্রিডে যাচ্ছে গ্যাস, অথচ উপজেলার অধিকাংশ মানুষ বৈধ সংযোগ থেকে বঞ্চিত। এই বৈপরীত্যকেই পুঁজি করে চলছে অবৈধ সংযোগের বাণিজ্য, এমন অভিযোগ স্থানীয়দের। আপনারা চালাইতে পারেন আর মাসে ১,০০০ টাকা বিল দিবেন, তো আমরা সেই বই দিকে আমরা তো বুঝি না। 10টা বইয়ের অনুমতি আছে বলছে, তো আমরা ১,০০০ টাকা করে মাসে বিল দিই। বৈধ বলে দিছে, উনি নাকি বিল জমা ছিল, বিলের টাকা পরিশোধ করছে। অন্ত জানতে পারছি অবৈধ, তাইলে আপনারা যদি হেরা কাটালাম সমস্যা কি? অনুসন্ধানকালে গোপন ক্যামেরায় ধরা পড়ে অবৈধ সংযোগ দেওয়ার দৃশ্য। প্রশ্ন উঠছে, কার ছত্রছায়ায় চলছে এই নেটওয়ার্ক? এখানে আমার লাইন অলরেডি আমি কাটতে রাখছি, আমি সংযোগ দেই নাই ভাই। আমরা 1 মাসের বিলটা না দিলে লাইনটা কাটতে দেয়।
না বই তো আমার আছে, বই দেখে আমি কিভাবে লাইন দেবো? অবৈধ সংযোগ বিচ্ছিন্নে নিয়মিত অভিযান চালাচ্ছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী এলাকায় প্রায় 2000 অবৈধ সংযোগের ঘটনায় মামলা হয়েছে। তারা যদি অবৈধ হয় তাদের সাথে সাথে তাদের রাইজার কর্তন করব, পার্মানেন্ট ডিসকানেকশন করব, একদম গোড়ার থেকে উঠাই ফেলবো। আর রাইজার যদি পুরোপুরি অবৈধ হয় তাহলে তাদের নামে মামলার ব্যবস্থা করতে হবে আমাদের। আমরা এর আগে অনেক মামলা করছি, আমাদের অল্পকে 2000-এর মতো মামলা চলতেছে। স্থানীয়দের দাবি শুধু সংযোগ বিচ্ছিন্ন নয়, দালাল চক্রের মূল ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিই পারে বন্ধ করতে জাতীয় সম্পদ লুটের এই কারবার। আতিকুর রহমান দাস, মাই টিভি। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের কাকচোর কমিউনিটি ক্লিনিকে চক্ষু রোগীদের জন্য ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে সারাদিন ব্যাপী এই চক্ষু ক্যাম্পে এলাকার প্রায় 200 রোগী চিকিৎসা নিয়েছেন। ফ্রি ক্যাম্পেইনে সহযোগিতা করেন কাকচোর কমিউনিটি ক্লিনিকের CHPC কাজী আরিফুল ইসলাম, তারাইল ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি কাজী আব্দুর রহিম সহ আরও অনেকেই। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়নের সাইদুর রহমান হাওলাদার বাড়ি 6 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল, মা অভিভাবক সমাবেশ এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে এবং মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত ও বৃক্ষরোপণের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শামসুদ্দিন আহমেদ সুজা হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরচান্দা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী তারা মাস্টার, উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, ছাত্রনেতা ইয়াসির আরাফাত, সমাজসেবক নূর ইসলাম বেপারী, এনায়েত হোসেন পাপ্পু, জুয়েল বেপারী, আমিন উদ্দিন, দেলোয়ার দেওয়ান ও শিক্ষানুরাগী মামুন মোল্লা। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলার সদর উপজেলার গঙ্গানগর বাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহবুব মোর্শেদ টিপু মাতবরের নেতৃত্বে উপজেলা বিএনপির হাজারো নেতাকর্মী এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি গঙ্গানগর বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলের সার্বিক পরিচালনা করেন জেলা যুবদল নেতা কাজী সানজিদ ইসলাম নীরব। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের কার্যনির্বাহী কমিটির সদস্য জহির আকন, শরীয়তপুর জেলা বিএনপির গণবিষয়ক সম্পাদক শেখ আব্দুল মতিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনরায় গুপ্ত মিছিলের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এ সময় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারিও দেন। গঙ্গানগর শান্তি শৃঙ্খলার রক্ষে কোনো হিন্দু, কোনো দোকানদার, কারো প্রতি যদি কোনো এই সন্ত্রাসী অবিচার হয় তাহলে তা কঠোর হস্তগমন করা হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ। আমরা কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে শরীয়তপুরের মাটিতে আমরা টিকে থাকতে দেব না। চাঁদপুরে জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এমপির দীর্ঘায়ু এবং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হাফেজ বেপারী ও ইউনিয়ন বিএনপির সাবেক 3 বারের সভাপতি মরহুম কামরুল হাসান ভুইয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজারের শ্রীরামপুর এলাকায় মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ সুমন আহমেদ ভুইয়ার আয়োজনে অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ সাদেকুল ইসলাম। এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতি দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাব সংলগ্ন মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 12তম ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতরাতে লেডিস ক্লাব সংলগ্ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন হাফিজ মাওলানা কারি ওমর ফারুক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আলহাজ পীর মোহাম্মদ রাশিদুল আলম, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন আরেফি আল কাদেরি ও আলহাজ মাওলানা মোহাম্মদ ইউনুস পাটোয়ারি। মাহফিলে সভাপতিত্ব করেন হাজি মোহাম্মদ বেলাল উদ্দিন। এছাড়া
হামদনাতে রাসূল পরিবেশন করেন মোহাম্মদ শাহজালাল উদ্দিন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জ্ঞানের সাথে যার দৃঢ় বন্ধন তাকেই জানাই অভিনন্দন। এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে দ্বীপ উন্নয়ন সংস্থার ট্রেনিং সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি NBS রাসেল। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান। এবার হাতিয়ার 53টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2879 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে 88 জন জিপিএ 5 পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। চট্টগ্রাম নগরীর বাদুরতলা এলাকায় ঋণ পরিশোধের পর নিষ্পত্তি হওয়া মামলাকে কেন্দ্র করে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, প্রশ্নবিদ্ধ নিলাম এবং হামলা ভাঙচুরের অভিযোগ করেছেন একটি ভুক্তভোগী পরিবার। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মোহাম্মদ আবু বক্কর, ডাক্তার সেলিনা মেহের, মোহাম্মদ বেলাল ও মোহাম্মদ আলমগীর সহ সত্তাধারীরা এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে তারা ওই সম্পত্তি ভোগ দখল করে আসছেন। ঋণের টাকা পরিশোধের পর হামলা নিষ্পত্তি হলেও পরবর্তীতে সম্পত্তিটি নিলামে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। এছাড়া সম্প্রতি বাড়িতে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট এবং নারী, শিশু ও বৃদ্ধদের ওপর হামলার অভিযোগও করেন তারা। ঘটনা নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। চট্টগ্রামের চন্দনাইশের বাজারে আসছে একের পর এক পেয়ারা ভর্তি ঝুড়ি। এসব পেয়ারা কয়েক ঘন্টার মধ্যেই ছড়িয়ে পড়ছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। চন্দনাইশের কাঞ্চননগরের নামে পরিচিত কাঞ্চন পেয়ারা এখন শুধু স্থানীয় স্বাদের পরিচয় নয়, বহু পরিবারের আয়ের অন্যতম উৎস। কৃষি অফিসের তথ্য অনুযায়ী চন্দনাইশ ও পটিয়ায় প্রায় 830 হেক্টর জমিতে পেয়ারা চাষ হচ্ছে। প্রতি মৌসুমে এ অঞ্চলে পেয়ারা বিক্রির বাজার মূল্য ছাড়িয়ে যায় 6 কোটি টাকা। তবে সংরক্ষণ সুবিধার অভাবে বাজার দর কমে গেলে দ্রুত পেয়ারা বিক্রি করতে বাধ্য হন কৃষকরা। সংশ্লিষ্টরা বলছেন, হিমাগার, আধুনিক প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা গেলে কাঞ্চন পেয়ারা হয়ে উঠতে পারে আরও বড় অর্থনৈতিক সম্ভাবনা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ধামরাই আহলে বায়তে পাক পাঞ্জাতন সুন্নি সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য যশনে জুলুস ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। 12 রবিউল আওয়াল পাঁচপীর মাজার শরীফ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে ধামরাই বাজার, ঢাকা আরিচা মহাসড়ক ও ঢুলিভিটা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান আতিক, সংগঠনের সভাপতি মাওলানা ইব্রাহিম পীর সাহেব, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিঠু, ধামরাই পৌর সভাপতি সুরজ বাঙালি, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে সিরাত কনফারেন্স। মাওলানা আকরাম হোসাইনের সভাপতিত্বে এবং মুফতি রেজাউল করিমের সঞ্চালনায় জিনাতুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 57 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক BM শামীম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মুফতি আব্দুল মজিদ হাফিজুল্লাহ সহ স্থানীয় আলেম, ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা। বক্তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায়, শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।